This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আর রাত ৮টা মানেই ঠোঁট কাটা। 2023-এর 31শে ডিসেম্বর আজ বছরের শেষ দিন। তাই আজকে এবছরের শেষ ঠোঁট কাটা, আর আগামীকাল নতুন বছরের প্রথম ঠোঁট কাটা। মাঝখানে ব্রিজিংটা ওই শুরুর দিন থেকে আমরা যা বলে আসছি এবারও তাই বলবো। তার মানে আপনাদের প্রশ্নের প্রতিনিধিত্ব করতে ঠোঁট কাটা নতুন পুরনো, পুরনো নতুন এই সব কিছু নিয়েই সেতু বন্ধন ঘটাবে। হ্যাঁ, ভাবনার সেতু সেখানে জারি থাকবে। তাই বছরের শেষ ঠোঁটকাটায় আমরা আবারও সেই প্রশ্নগুলোই তুলব, যে উত্তর যদি এবছরে না মেলে, মানে আর কয়েক ঘন্টার মধ্যে না মেলে, তাহলে আগামী বছরও সে প্রশ্ন নিয়ে উত্তরের পেছনে পেছনে আমরা থাকবো। তার কারণ সে সমস্ত প্রশ্ন আপনাদের, আমি ঠোঁটকাটা তার প্রতিনিধিত্ব করি। বেশ, দেখুন, রাজনীতি এ রাজ্যে নিজের গতিতে চলে না, শুধু এ রাজ্যে নয়, দেশেও নিজের গতিতেই চলে। কিন্তু এই বাংলায়, বিশেষ করে যদি এই বাংলার বেল্টটাকে ধরি, ঝালে ঝোলে অম্বলে রাজনীতি সর্বত্র। যেখানেই তাকাবেন সেখানেই রাজনীতি। সামনেই লোকসভা ভোট রয়েছে, তাই নববর্ষে রাজনীতি আরও দুর্বার হবে। নতুন নতুন ইস্যু লুফে নেবেন নেতারা। কোনো গণ্ডি রাজনীতি মানবে কেন? কিন্তু সেই নবজোয়ারেই রাজনীতি কোট আনকোট সীমাবদ্ধ। কেন বললাম এই কথা? বুঝলেন? একটু হেয়ালি হয়ে গেল। আচ্ছা, তাহলে বলি, একটু মানে খুলে বলি। তৃণমূল কংগ্রেসের অন্দরের খবর যে দলের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট দলের নাম্বার 2 মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের বেশ কয়েকজন সদস্যর ভূমিকায় তিনি সন্তুষ্ট নন, বিশেষ করে এরকম একটা সময় দাঁড়িয়ে যেখানে আর কয়েকদিনই বলা যেতে পারে, দিনই বলি, লোকসভা নির্বাচন। ভাবুন সময়টা কতটা ইম্পর্টেন্ট। ফলে যে কোনো ইস্যু বিরোধীরা লুফে নেবে, এবং সেই ইস্যু যদি এই দলের, মানে রাজ্যের শাসক দলের বিড়ম্বনা বাড়ায়, তাহলে দলের নাম্বার 2 অসন্তুষ্ট না হয়ে যান কোথায়? তাই নাকি আগামী লোকসভা নির্বাচনে নিজেকে নিজের কেন্দ্র, মানে ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাস, এরপর আর কি? ঝড়ের গতিতে এই খবর ছড়িয়ে পড়ল, রাষ্ট্র হয়ে গেল যাকে বলে। আর প্রথম খোঁচাটা দিলেন কে? না দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। আপনাকে এটা কে বলেছে? তিনি এমন বড় নেতা, কি দার্শনিক, যে তার ঘরে চা খেতে বসে কি বলেছে তার উত্তর আমাকে দিতে হবে। পিসি ভাইপোর একটা কলহ চলছে, সবাই জানেন আপনারা। এতে নতুন কিছু নাই। নতুন, পুরাতন, মধ্যম, অনেক রকমের দ্বন্দ্ব আছে তাদের দলে। তারা তাদেরটা দেখবে, কে কোথায় যাবে না যাবে, আমাদের কি ঠিকাদারি আছে সেগুলো দেখার? এখন পিসি ভাইপোর মধ্যে লড়াই চলছে, এরকম চলবে। দলটা গ্রাস করার চেষ্টা করছে, পুরনো লোকেরা সে বাধা দিচ্ছে। আসলে মনে হচ্ছে দেখে পিসি আর ভাইপোর লড়াই চলছে, ভেতরে সব সেটিং সব ফেসে আছে। আর সমস্ত ফাইল যেভাবে ইডি সিবিআই এর কাছে আছে, মানে ইডি সিবিআই থেকে বাঁচতে গেলে মোদি সাহেব পায়ে হাত দিয়ে যা ওরা বলবে, যে কটা আসন বলবে সে কটা আসন ছাড়তে রাখে। বলছেন যে ডায়মন্ড হারবারের বাইরে উনি আর কোনো মাথায় ঘামাবে না। কালকে এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমরা সবাই একসাথে আছি, সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছি, এবং সবাই মিলে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করছে সেই কাজ করব। প্রশ্ন হচ্ছে, বিতর্ক কি এতে থামবে? এই তো পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় নবজোয়ার কর্মসূচিতে গেলেন শাসক দলের সেনাপতি। সেদিনও বিরোধীরা খোঁচা দিতে ছাড়েননি। কিন্তু সেই নবজোয়ারের পর এবার নিজের কেন্দ্রেই সীমাবদ্ধ হতে চান অভিষেক। দেখুন, শনিবার অভিষেকের সঙ্গে বৈঠক করেন ব্রাত্য বসু, ছিলেন পার্থ ভৌমিক, তাপস রায়, কুণাল ঘোষ সহ একাধিক নেতা সেই বৈঠকে ছিলেন। সূত্র মারফত যেটা জানা যায় যে বৈঠকে অভিষেককে সক্রিয় হতে অনুরোধ করেন তৃণমূল নেতারা। আরও একবার বলি, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এই বৈঠকে অভিষেককে সক্রিয় হতে অনুরোধ করেন তৃণমূল নেতারা। কিন্তু সেই বৈঠকেই শাসক সেনাপতি জানিয়ে দেন নিজেকে ডায়মন্ড হারবারেই তিনি সীমাবদ্ধ রাখতে চান। প্রশ্ন হলো কিন্তু কেন? দলের অন্দরের খবর কি এক এক করে আপনাদের বলি। কি গ্রাফিক্সে দেখুন সেগুলো। দলের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ অভিষেক। সূত্রের খবর, কেন্দ্রের বঞ্চনা ইস্যুকে আরও বেশি করে হাতিয়ার করা যেত বলে
মনে করেন তিনি, মানে ওই ইস্যু ধরা যাকে বলে। কিন্তু পুজোর পর সেইভাবে ঝাঁপিয়ে না পড়ায় তিনি ক্ষুব্ধ, তিনি রেগে গিয়েছেন। আবার প্রশাসনের একাংশের ভূমিকাতেও ক্ষুব্ধ শাসক দলের নাম্বার 2। তিনি মনে করেন প্রশাসনিক ঢিলেমিতে 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হয়নি। দলের সূত্র তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। ফলে প্রশাসনের একাংশের গড়িমসিতেই ধূপগুড়ি মহকুমা হয়নি এ প্রশ্ন উঠছে। ফলে তা নিয়েই কি অভিষেক ক্ষুব্ধ? কারণ তিনি যেভাবে ঘোষণা করেছিলেন ধূপগুড়ি পুরসভার কথা, এই মহকুমার কথা, সেটা গড়িমসিতে যদি না হয়ে থাকে, তার দলের কারোর গড়িমসিতে যদি না হয়ে থাকে, ফলে তিনি তো একটু মনক্ষুণ্ণ হবেন, ক্ষুব্ধ হবেন। তাই কি সাংবাদিক বৈঠকে সে কথা আর গোপন রাখেননি অভিষেক ঘনিষ্ঠ শাসক মুখপাত্র। শুনুন কি বললেন। জায়গা থেকে দাঁড়িয়ে ধূপগুড়ি কথা দিয়েছেন যে মহকুমা হবে, তারই প্রতিফলন ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারও সেগুলো জানিয়ে দিয়েছে, কিন্তু এই গোটা বিষয়টায় বোধহয় প্রশাসনিক কোনো কিছু সময় লাগছে। তা কে সে কি মহাপুরুষ? কোথায় কি ক্ষুব্ধ তার জবাব দিতে হবে আমাকে? সে কি মহাপুরুষ যে তার কোথায় কি ভালো লেগেছে খারাপ লেগেছে তার জবাব দিতে হবে আমাকে? লড়াই চলছে, ভেতরে সব সেটিং। পিসি চাইছে ভাইপো আসুক, আর ভাইপো চাইছে যে দখল করি পার্টিটা, কিন্তু ওই পুরোনো লোকগুলো একটু বাধা দিচ্ছে, বুড়োগুলোকে ফেলে দেবে, তারপর দেখবেন পার্টিতে দখল হয়ে গেছে। রাজনীতি কথা বলুন, আমরা এখানে সব তৃণমূলের দালাল। হয়তো দিদি মানা করে দিয়েছে, কারোর কথা শুনো না, তাই শুনছে না আমলারা। যত তাড়াতাড়ি সম্ভব ধূপগুড়ি হয়ে গেলে নিশ্চয়ই ভালো হতো। মানুষকে দেওয়া কথা একদম সময়সীমা বেঁধে সেটা রাখা যেত, কিন্তু কোনো না কোনো টেকনিক্যাল কারণে হয়তো একটু সময় লাগছে। আমরা দিদি কথা ওঠা বসা করে, কেউ কখনো সেটা হয়তো বুঝতে ভুল করে, তাই সমস্যায় পড়তে হয়। আমলা গামলা নিয়ে আমাদের কোনো ভাবনা মানে ওইসব নিয়ে আমরা আলোচনাও করি না। এইভাবে বলা মুশকিল। অনেক সময় এটা নিশ্চয়ই অভিষেক যেরকম ঘোষণা করেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে কথা দেওয়া ছিল, আমরাও খোঁজখবর নিচ্ছি যাতে এটা যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এটা আজ না হলে কাল হবেই। ওই শেষের কথাটা শুনলে, মানে শেষের ওই আগের লাইনটা, আমরা খোঁজ খবর নিচ্ছি। তৃণমূলের সরকার অভিষেক ঘোষণা করার পর সেটাকে মান্যতা দিয়েছে সরকার, আর সরকারের সেই কাজেই খোঁজ খবর নিচ্ছেন কুণালবাবুরা। কি বুঝলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্ষুব্ধ সেটাই তো পক্ষান্তরে বুঝিয়ে দিলেন শাসক মুখপাত্র। দিন দুই আগেও তো বললেন তিনি, একটু মনে করাই আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে মানে প্রত্যক্ষ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মানে দূরে। আমি কোনো টুইট দেখছি না, মানে পলিটিক্যাল টুইট বা কোনো মানে কোনো অনুষ্ঠানে। এটা কেন? মানে এটা হচ্ছে এটা অভিষেকের সঙ্গে যোগাযোগ হলে আমি জিজ্ঞাসা করব। এটা আমি অভিষেকের সঙ্গে যোগাযোগ হলে জিজ্ঞাসা করে দেখব। না কি মনে হয়? মানে আপনারা তো না, ও তো অ্যাক্টিভ হয়তো ব্যক্তিগত কোনো কারণে কাজে ব্যস্ত। বৃহস্পতিবার বলেছিলেন শাসক মুখপাত্র, আর শনিবারই অভিষেকের সঙ্গে বৈঠক করেন ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, তাপস রায়, কুণাল ঘোষরা। তারপর রবিবার বললেন কুণাল বাবু, কি যে সঠিকভাবে আন্দোলন বা কর্মসূচি দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। কি বুঝলেন? মুখপাত্র জল্পনা জিয়ে রাখলেন কি? ওর একমাত্র পরিচয় হচ্ছে ও মমতা পিসির ভাইপো, ও 11-র পরে আসা মাল, আর ওর পিসি যার আলোকে ও আলোকিত, তাকে আমি এই তারাচাঁদ বাড়ের মাটিতে হারিয়েছি 1956 ভোটে। ইডি সিবিআই থেকে বাঁচতে গেলে মোদি সাহেব পায়ে হাত দিয়ে যা ওরা বলবে, যে কটা আসন বলবে সে কটা আসন ছাড়তে রাজি। ভাইপো রাজি, পিসিও রাজি। ভাইপো যতগুলো আসন বলবে ততগুলো ছাড়তে রাজি, পিসি একটু রেখে রেখে চলতে চায়। পিসি কাউকে নিয়ে চলতে জানেন না, তাও খোকাবাবুকে নিয়ে চলেছে এতদিন। এখন পুরনোদেরকে ম্যানেজ করে দিদি চলতে চাইছে, নতুনদেরকে ম্যানেজ করে খোকাবাবু চলতে চাইছে। নিজেদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে, উপরে উপরে অনেক কিছু দেখাতে হয়, দেখাচ্ছে। সংগঠনের কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন না, কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে দূরত্ব বা ফাটল সেটা চওড়া হচ্ছে? এই ব্যাপারটা আমি কিছুই বলতে পারবো না, তার কারণ এটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা এটা খুব ভালোভাবে শুধু জানি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। পিসি যার আলোকে ও আলোকিত, তাকে আমি এই তারাচাঁদ বাড়ের মাটিতে হারিয়েছি 1956 ভোটে। উত্তর যদি দিতে হয়, ওর মালিকের প্রশ্নের উত্তর দেবো, ও ছোড়ার প্রশ্নের উত্তর আমি দেব না। শুভেন্দু অধিকারী বলবেন, আর অভিষেক ঘনিষ্ঠ শাসক মুখপাত্র কি চুপ থাকবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ।
শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত থাকতে পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার, শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি, শ্রীরামকৃষ্ণের বিশ্বাস, সেটা কিন্তু মানুষ বিবেকানন্দের মুখ থেকেই শুনতে চান। শুনলেন, তোমারই তুলনা তুমি প্রাণ, রাজনীতির তুলনায় প্রতিক্রিয়া দেবে রাজনীতি। আর কি, ওই যেমন চলে তেমনটাই চললো এক্ষেত্রে। রামকৃষ্ণের ঘরানা বলতে তার তো অনেক যোগ্য, অনেক ভালো, অনেক শ্রদ্ধেয়, তার যারা শ্রীরামকৃষ্ণের অনুগামী বিশিষ্ট শিষ্য তারা রয়েছেন, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ নক্ষত্র কিন্তু নিশ্চিতভাবে স্বামী বিবেকানন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণদেব আর অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ, আর তাহলে কুণাল ঘোষ কি গিরিশ ঘোষ। মানে একটা মানুষ যদি বদ্ধ উন্মাদ যদি না হয় তাহলে এই ধরনের কথা বলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ, বিশ্বাস, সেটা মানুষ অভিষেকের মধ্যে দিয়েই তারপর দেখতে চাইছে। তেল মেরে মেরে বাজারে তেলের দামই বাড়িয়ে দিল। দেখো, এদের মধ্যে একটা আছে ডাক্তার, সে মানুষের হসপিটালে কুকুরের ডায়ালিসিস করতে পাঠায়, সে মা শারদাকে দেখতে পান। মানে আর কত নিচে নামবে, কত নিচে আর এরা নামবে। ফলে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা দল সৈনিকরা রয়েছেন, লড়াই হবে। বুঝলেন তো, 24-এর লোকসভার আগে রাজনীতির খেলা জমজমাট। আর রাজনীতির কুরুক্ষেত্রের নাম যদি হয় ব্যারাকপুর, সেখানেও তো মহাভারত পর্ব চলছে। তবে রাজনীতির অঙ্কে সব চরিত্রই যেন সেই মহাভারতের অবস্থান বদলে ফেলেছে। সেটা কেমন দেখুন। অর্জুনের সখাই তো শ্রীকৃষ্ণ, আমরা সবাই জানি সেটা। আবার শ্রীকৃষ্ণ মানে শ্যাম। কোথায় সেই শ্যামকেই অর্জুন বললেন, হাত ধরে তুমি নিয়ে চলো সখা, কিন্তু সখা কই? উল্টে অর্জুনের লক্ষ্যভেদেই যেন ব্যস্ত শ্যাম, মানে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। চলছে তো চলছেই। এই তো সেদিন জেলায় গিয়ে স্পষ্ট বার্তা দিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন কি? বললেন যে কোনো ঝগড়া চলবে না, কোনো ঝগড়া বরদাস্ত করা হবে না। তারপর শনিবার সুব্রত বক্সিও গেলেন, দলের বর্ষিয়ান নেতা। কিন্তু ব্যারাকপুরের কুরুক্ষেত্র কোনোভাবেই থামল কি? শুনি। মহাভারতে অর্জুন যখন বিশ্ব পিতামহকে বধ করবে, তো শ্রীকৃষ্ণ সেই সিকেটটিকে মহাভারতে অর্জুনের রথে কিন্তু দাঁড় করিয়েছিল। আর বাণটাকে মেরেছিল অর্জুন, মেরেছিল কাকে? বিশ্ব পিতামহকে মেরেছে। তো ওই গণ্ডমূর্খ যে আছে, কানা ছেলের নাম পদ্মলোচন, বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে বলছে আমি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। তাহলে ভাই, সেই দিনকে তুমি একনিষ্ঠ কর্মী থাকলে তৃণমূল কংগ্রেসকেই কেন হত্যা করছিলে? তৃণমূল কংগ্রেসের বাড়ি ঘর কেন ভাবছিলে? আজকে তুমি আবার সাদা পোশাক পরে চলে এসেছো। কেউ হয়তো রোগা মনে করুন, তার বাপ্পা নাম দিল ভি, তার কি 10,000 হাতি বল হবে? তার 10,000 হাতি বল হবে না। সেই কানা ছেলের নাম পদ্মলোচনের কথা বলছি, যে নিজেকে বলছে অর্জুনের অনেক বাণ রয়েছে, বলছে আমি সেই কুমড়োর কথা বলছি। গোপাল মজুমদারের ফাইল 40/2022, এই ফাইল আবার রিওপেন করা হোক। শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীর খুন হয়ে যাচ্ছে, আর এর কিনারা হচ্ছে না। এর কিনারা করা দরকার, কেন সাদা পোশাক পরে তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। মহাভারত কি রাজনীতির কথাই বলে? ওই যে পাশা খেলায় হেরে গেলেন পাণ্ডবরা, সর্বস্ব খুইয়ে কৌরবদের প্রস্তাব দিলেন যুধিষ্ঠির, প্রস্তাব দিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ এড়াতে, বললেন পঞ্চপাণ্ডবের জন্য 5টি গ্রাম দেওয়া হোক। সেদিন সেই প্রস্তাব দুর্যোধন মানেননি। তারপরই তো সেই উক্তি, ওই যে বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। তারপর আর কি? কুরুক্ষেত্রের যুদ্ধ। আর সেই যুদ্ধ তো কবে থেকেই চলছে, তো চলছে। শুনুন। এরকম দেখেন কোনো দলের আগে, ইলেকশনের আগে ম্যানিফেস্টো প্রকাশিত হয়, একটু সময় যেতে দিন, সে হলুদ ফাইল খুলে আপনাদের দেখিয়ে দেবে। এবার যখন ঘটনা, আমি তো মিথ্যা কথা বানিয়ে বলবো না, আমি তো এটা বলবো না কি আমার কাছে হলুদ ফাইল আছে, লাল ফাইল আছে। আমি তো যেটা সত্যি সেটাই বলেছি, যেটা এখানকার মানুষ জানে সেটাই বলেছি। হচ্ছে অর্জুন সিং এর মোটিভ,
অর্জুন সিং এর প্ল্যানিং। কে কার পায়দা বন্ধ হয়ে যাবে আমার জন্যে? তোলাবাজি বন্ধ প্রায় 80% করে দিয়েছি, হিরোইন ড্রাগস বিক্রি করা বন্ধ করিয়ে দিয়েছি। সেই ঝগড়া থামাতেই তো সেদিন বার্তা দিলেন মমতা। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না। দলের নেত্রী বার্তা দিলেন, আর শুক্রবার সেই জগদ্দলের শ্যামনগরেই মিছিল করলেন অর্জুন, ড্রাগ বিরোধী মিছিল। মাদক ব্যবসা সারা পৃথিবীতে এমন ছড়িয়ে গেছে, তার জন্য সচেতন হওয়া দরকার আছে, সেই সচেতনের জন্য আমরা এটা করছি। শুক্রবার মিছিল করলেন অর্জুন, আর শনিবারই বিরোধ মেটাতে আসরে নামলেন সুব্রত বক্সী। মমতার বড় ভরসা। পুরসভায় গেলেন অর্জুন, কিন্তু কোথায় সোমনাথ শ্যাম? দীর্ঘ অপেক্ষার পর ফেরেন রাজ্য সভাপতি। বক্সীবাবুর ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। পার্থবাবু তখন গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। আমি প্রথম দিন থেকে বলেছি, আজকেও তাই বলছি, বক্সিদা নৈহাটি উৎসবে আসার কথা ছিল। বক্সিদা এসছেন, এর বাইরে একটা কথাও আমিও কোনোদিন বলিনি, বক্সিদাও কাউকে বলেনি। পার্থবাবু বললেন শনিবার, আর বৈঠকে অনুপস্থিতি নিয়ে রবিবার বললেন সোমনাথ শ্যাম। এবং আমি ওনাকে সম্মান জানিয়ে কথা বলি যে আমার কাছে এই বৈঠকের কোনো খবর ছিল না। আমার মনে হয় এটা ভুল খবর যে উনি আমার অপেক্ষা করেছেন। কি বুঝলেন? সোমনাথ শ্যাম যেটা বোঝাতে চাইলেন সেটা হলো তিনি বৈঠকে ডাক পাননি, তাই আক্রমণ চলবে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তো সেদিন নবীন প্রবীণ একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছিলেন। সেই বার্তা কি পড়তে পারলেন নবীন বিধায়ক সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী এরা? আর রবিবাসরীয় আক্রমণের পর কি বলছেন প্রবীণ সাংসদ অর্জুন সিং? শুনতেই হবে, শুনুন। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। আমরা সবসময় বলি 2019-এ আগে তৃণমূল কংগ্রেস, আর 2019-এর পর তৃণমূল কংগ্রেস এক নয়, সাংগঠনিকভাবে এক নয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো, আর আমাদের সেনাপতি যিনি আমাদের পথ দেখিয়ে চালাচ্ছেন, যিনি উন্নয়নের পথ দেখাচ্ছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই হলুদ ফাইল তুলে দিয়ে বলবো, তৃণমূল কংগ্রেসের শুধু কর্মের খুন হচ্ছে কেন অন্য কোনো দলের হচ্ছে না? তাহলে এই ভরছত্র ডিভিশনকে তাকে চিহ্নিত করে দেখতে হবে। আমার রাজ্য সভাপতি, রাজ্যসভা সাংসদ সুব্রত বক্সী মহাশয় আমাকে বারণ করেছে এই ইস্যুতে কে কি বলছে। বিদায় আসন্ন, মানে রাজতন্ত্র শেষ হচ্ছে, তো স্বাভাবিকভাবেই সেখানে সংঘাত বাড়বে, ব্যক্তি আক্রমণ বাড়বে, দোষারোপ, বিবৃতি, পাল্টা বিবৃতি চলবে। সর্বোচ্চ নেতৃত্বের যে নির্দেশিকা সেটাকে অমান্য করা হবে। আরে তৃণমূল দল তো এটাই, তৃণমূল দলে কোনদিন মারামারি ছিল না? গোটা তৃণমূল দল তো অন্তর্দ্বন্দ্বে দীর্ণ। এটা মিটে যাবে, আমাদের নেতৃত্ব। আমি যখন বলেছিলাম মাননীয় রাজ্য সভাপতি যাচ্ছেন যখন, তখন বৈঠক সফল হবে, আমি তো তখন জানতাম না যে আরেক পক্ষ সেখানে আসছে না। আমাদের দলকে কমজোর করার জন্য, তৃণমূল কংগ্রেসের কোথাও কমজোর করার জন্য যারা এই চক্রান্ত করছে, তাদের মুখোশ খুলে দিয়ে তাদের সামনে আসা আমার একমাত্র কাজ। আমার কাছে কিছুই যায় আসে না, দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব। হলুদ ফাইলটা কি? আমার হলুদ ফাইলে বিভিন্ন এই ধরনের খুন যেগুলো বিগত দিনে হয়েছে, 2019 এবং 2019ই শুধু নয়, বিকাশ বোসের মার্ডারের পর থেকে যত খুন হয়েছে, সেই একটা খুনের আমি কাগজ জোগাড় করছি। আবার হলুদ ফাইলের কথা বলেছেন, ফাইলের কথা বলুক, গীতা বলুক, এর উত্তর দল দেবে। দল তো কত কমজোর না, নিজের কথা এরা বলে যাবে, দলের উত্তর দেবে না, দল সঠিক সময় যাবে। মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সী দেখছেন, ফলে
আমরা আশা করি তিনি এটা দ্রুত সমাধান করে দেবেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রেখে আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংগঠনিক নেতৃত্বে 2021-এ আমাদের তৃণমূল কংগ্রেস ফিরে এসেছে। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে, দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার, নতুনকেও দরকার। আচ্ছা, একেই কি বলে ওই রাজনীতির অস্বস্তি? অস্বস্তি এই ঘরে, অস্বস্তি আবার ওই ঘরেই। কেন বলছি তার কারণ, আবারও বিজেপি সাংসদের নামে পোস্টারে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া। একটা পোস্টার পড়লো, সেখানে বিজেপি সাংসদের নামে বেশ কিছু অভিযোগ রয়েছে। কি আছে? বিজেপির বিষ্ণুপুর জেলা কার্যালয়ের আশপাশ সহ শহরের বিভিন্ন জায়গায় সৌমিত্র খাঁর নামে পোস্টার পড়েছে। হ্যাঁ, শহরের বিভিন্ন জায়গায় পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পোস্টারে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে, মানে সেই পোস্টারে সেগুলো লেখা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই পোস্টারগুলো কারা দিয়েছেন, কারা সাঁটিয়েছেন সেটা স্পষ্ট নয়। আর সৌমিত্র খাঁ নিজে প্রকাশ্যে অন্তত এই বিষয়টা নিয়ে পাত্তা দিচ্ছেন না। শুনুন তিনি কি বলছেন। সকালবেলায় বছরের শেষ দিন চা খাচ্ছি, খুব এনজয় করছি। যারা করছেন তারা ভালো থাকবেন, কারণ বিজেপি বাংলায় 35টা সিট পাবে। নিশ্চিন্তে থাকবেন, ভারতবর্ষে রাম মন্দির তৈরি হচ্ছে, তাই আগামী বছরের জন্য সবাইকে প্রীতীয় শুভেচ্ছা, ভালো থাকবেন। আমার এসব নিয়ে কোনো মন্তব্য করার নেই। আরে আমি চা খাচ্ছি, এখন দেখতে হবে কি করছে। বলছি, বিজেপি 35টা সিট পাবে, বিষ্ণুপুর লোকসভায় বিজেপি 3 লক্ষ ভোটে জিতবো, এটা নিশ্চিত হয়ে বলা যায়। সাংসদের নামে পোস্টার পড়লো আবারও। ফলে ওই শুরুতেই যেটা বলেছিলাম, বারবার যেটা বলি, যে এই ধরনের সিচুয়েশনে, পরিস্থিতিতে রাজনীতি কি আর চুপ থাকে বলুন? আবার সেই শুরু হয়ে গেল। শোনাই তাদের বক্তব্য। সৌমিত্র খান অত্যন্ত লড়াকু সংগ্রামী ছেলে, আর সৌমিত্রকে যদি পার্টি মনোনয়ন দেয়, পার্টি দিবে কিনা পার্টির বিষয়। সৌমিত্রকে কোনো ভোটে হারাতে পারবে না। ও 11তেও কোতলপুরে জিতেছিল। সৌমিত্র খানের তাহলে এখন সিবিআই, ইডি আর যার যা এজেন্সি আছে তারা তদন্ত করুক। তো বিজেপির এমপি হলে তদন্ত হবে না, এ কেমন কথা? সৌমিত্রকে এসব তৃণমূলের লোকরাই এসব পোস্টার ছাপাচ্ছে, পুলিশ পিছনে আছে, এর সঙ্গে বিজেপির কোনো কর্মীর ব্যাপার নেই। পোস্টার তৃণমূলের বিরুদ্ধে পড়লে সেগুলো বিজেপির ভাষায়, সেগুলো সেই পোস্টারগুলো খুব ভালো। আর বিজেপির বিরুদ্ধে যদি পোস্টার পড়ে তখন হয়ে যায় তৃণমূল ফেলেছে। এই দ্বিচারিতাটা শুভেন্দু অধিকারীরা বন্ধ করুক। এবার আসি একটু গানের কথায়। রাজ্য সরকারের সব অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে গাইতে হবে রাজ্য সঙ্গীত, গাইতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল। মুখ্য সচিবের জারি করা নির্দেশিকা ঘিরে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। রাজ্য সঙ্গীত করব বলে রবীন্দ্রনাথে কলম চালিয়ে মমতা ব্যানার্জি নিজের মতন করে বাংলা এবং বাঙালিকে উল্টে পাল্টে দিয়ে যখন ধরা পড়ে গেছেন লোকের কাছে, ব্যাপক প্রতিরোধের মুখে এখন তাকে সরতে হলো। এখন রবীন্দ্রনাথকে আর কাটতে পারলেন না শেষমেশ, এবং কি ঘোষণা দিলেন যে সেদিন সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে। আরে জাতীয় সঙ্গীতের গানের সময় যিনি নিজে নাড়াচাড়া করেন, একবার না একাধিকবার ভিডিওতে দেখা গেছে, তিনি হঠাৎ জ্ঞান বিতরণ করছেন, যেন একটা নতুন কিছু শেখাচ্ছেন, নতুন কিছু করছেন, নতুন কিছু সৃষ্টি করছেন। বাংলাকে ধ্বংস করেছেন, তো সেই কারণে আমি নতুন করছি ভাব দেখাচ্ছেন। এর কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। 1 মিনিট 59 সেকেন্ড ধরে গাইতে হবে এই রাজ্য সঙ্গীত। অনুষ্ঠানের শেষে হবে আবার জাতীয় সঙ্গীত। রাজ্যের এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতি বছর সম্মানের সঙ্গে রাজ্য দিবস পালনের কথা হয়েছে। শুনুন কি বিতর্ক। বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সেই গানটি রাজ্য সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে। যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন সেই গানটিই তো রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছেন। ফলে এখানে নতুন করে আর কোনো অপরিবর্তনের তো কোনো কথা আসছে না। যে গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন হুবহু সেই গান, সেই শব্দ, সেই বানানবিধি মেনটেন করেই বিজ্ঞপ্তিতে গেছে।